নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভোট বড় বালাই। যে ডিএ লড়াই করার জন্য, যে ডিএ দেব না এই জেদ ধরে থাকার জন্য 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 10.5 বছর ধরে মরণপণ লড়াই করলো একটা সরকার। কখনো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কখনো কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ, এবং সেই বেঞ্চে হেরে যাওয়ার পরেও যে রাজ্য সরকার দিল্লিতে গিয়ে পর্যন্ত মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো, রিভিউ পিটিশন করলো, কয়েকশো কোটি টাকা খরচা করলো, সেই সরকার ঠিক নির্বাচন ঘোষণা যখন জ্ঞানেশ কুমার করছেন তার 30 মিনিট বা 45 মিনিট আগে বলে দিলেন, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আওয়ার মামাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স and to lakhs of teachers and non-teaching staff of our educational institutions, as well as employees, pensioners of our grant-in aid institution like panchayats, municipal bodies, other local bodies, etc. They will start receiving their ROPA 2009 DA areas from March 2026 onwards, as per modalities detailed out in the notifications issued by our finance department. একটা সরকার, আমি বলছি কতটা নির্লজ্জ না হলে এই স্তরে নামতে পারে চিন্তা করে দেখুন। 10.5 বছর ধরে কয়েকশো কোটি টাকা নবান্নর ফান্ড থেকে দিয়ে আটকানোর জন্য খরচা করলো একটা সরকার, আর তারপর হেরে গেল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে, এবং হেরে যাওয়ার পর আবার মডিফিকেশান অ্যাপ্লিকেশন, আবার রিভিউ পিটিশন করেও শেষকালে ইলেকশন অ্যানাউন্সমেন্টের আগে বলছে, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আওয়ার মামাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ। আরে গত 10.5 বছর ধরে বিরোধিতা করেছেন, তাহলে ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স এই শব্দবন্ধগুলো লিখছেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি, আপনারা যারা আমার এই প্রতিবেদন শুনছেন, এটা লিখে রাখতে পারেন। এই প্রতারক মহিলা এবং তার ভাইপো টিম, এরা কিছুতেই সরকারি কর্মচারীদের ঢোকে ডিএটা দেবে না। তাহলে আপনি প্রশ্ন করবেন যে এই জাতীয় একটা হঠাৎ 30 মিনিট 45 মিনিট আগে একটা সরকারের এই জাতীয় অ্যানাউন্সমেন্টটা কেন? আমি আসছি সেইখানে। এবারে নির্বাচনে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ভরাডুবি আসন্ন। চারদিক থেকে অ্যান্টি ইনকামবেসি ভোট সব সম্মিলিত হয়েছে, সাংঘাতিকভাবে অ্যান্টি ইনকামবেসি ভোট সম্মিলিত হয়েছে। এই সরকারকে আর কেউ চাইছে না, এক্সেপ্ট বারিং ফিউ। 3টে শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা গরিব মানুষ, যা দিচ্ছে দিদি দিচ্ছে, তো এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে একটা তোলাবাজ শ্রেণী, যারা করে কমে খাচ্ছেন, রোজগার করে খাচ্ছেন, টাটকা ইনকাম করে খাচ্ছেন, তৃণমূলকে ভাঙিয়ে খাচ্ছেন, সেটা একটা শ্রেণী। আর বেনিফিশিয়ারির মধ্যে আরেকটা শ্রেণী আছেন কলকাতার সোকল্ড কিছু ইন্টেলেকচুয়াল, কিছু লেখক, কিছু সাংবাদিক, কিছু জয়ন্ত ঘোষাল, কিছু সুমন ভট্টাচার্য, এই মার্কার সাংবাদিক, গ্রন্থিদেব সেনগুপ্ত এই মার্কার সাংবাদিক আছেন, করে কমে খাওয়া প্রেস ক্লাবের কিছু কর্তা কেষ্টবিষ্টু, এরা আবার সেটাকে ইন্ধন দিচ্ছেন। আর তৃতীয় যে শ্রেণীটা, সেটা হচ্ছে মাইনরিটি সেকশনের মধ্যে একটা শ্রেণীর ভোটার, যারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সহায় সম্বল। সেখানেও যদিও এখন একটা বড় ফাটল দেখা দিয়েছে, ইতিমধ্যে তার একটা বড় শ্রেণীর ভোট অন্যান্য জায়গায় চলে গেছে। আইএসএফ, সিপিএম, কংগ্রেস, হুমায়ুন কবির সব মিলে ভাগাভাগি হয়ে গেছে। ঠিক এই বাস্তবতার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে 2026-এর নির্বাচনে মানুষ আমাকে প্রত্যাখ্যান করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এই পরিস্থিতিটার সঙ্গে কিন্তু 2011-র কালটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই বলছি, এই সরকার কিন্তু সরকারি কর্মচারীদের ডিএটা আলটিমেটলি দেবে না। আপনারা হয়তো বলবেন যে আরে এই ধরনের অ্যানাউন্সমেন্টের পর দেবে না, কেন দেবে না, কী কারণে দেবে না? বলছি, প্রথমত যদি সরকার ক্ষমতায় আসবে না বুঝতে পেরেই এই জাতীয় ঘোষণা কিন্তু করেছেন। দিস ইজ অ্যান ইন্ডিকেশন। কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় স্মেল করতে পেরেছেন যে আই এম নট কামিং ব্যাক টু দ্য পাওয়ার। এটা 1 নম্বর। 2 নম্বর, এটা হচ্ছে একটা ডেসপারেশন। আমি 10.5 বছর ধরে রাজ্য কোষাগারে 350 কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে খরচা করছি। সিংভি, সিব্বাল থেকে শুরু করে, ব্যানার্জি থেকে শুরু করে বাঘা আইনজীবীদের পেছনে কাকে না অ্যাপয়েন্ট করেছেন সুপ্রিম কোর্টে এই মামলাগুলো লড়ার জন্য। এবং শেষ পর্যন্ত সেখানে বিরোধিতার স্ট্যান্ড এখনও পর্যন্ত মডালিটিসের অ্যাপ্লিকেশন, মানে মডিফিকেশনের অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে যে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট চাইছি।
এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে এই অ্যানাউন্সমেন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে বলছেন আমরা রিভিউ পিটিশন দেব। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে 9 তারিখ লাস্ট, এই মাসের 9 তারিখ, 9ই মার্চ, আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি সেদিন হচ্ছে 15 তারিখ, ঠিক 6 দিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশন জমা দিয়েছে এই সরকার। কী এমন হলো 10, 11, 12, 13, 14, 5 দিনের মধ্যে পাল্টি খেয়ে এই নোটিফিকেশন? এটা আপনাকে ভাবাচ্ছে না? ভাবানোর কারণটা হচ্ছে, আমি আপনাদের বলছি পেছনে কারণটা হচ্ছে, এই সরকার মনস্থির করে দিয়েছে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনে রিলিফ দেবে না, স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষক, কলেজ অশিক্ষক, কন্ট্রাকচুয়াল কর্মী, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, লোকাল আরবান বডিজ, আন্ডারটেকিং, কাউকে দেবে না। কিন্তু এই ঘোষণাটা করে যেটা করলো সেটা হচ্ছে আমরা তো করার ব্যবস্থা করে দিচ্ছি, মার্চ মাসে হয়তো আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকে দিল। অর্থাৎ আপনাকে বোঝানো যে আমরা চেষ্টা করছি, আমরা দেওয়ার মনস্থির করেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু নির্বাচনের আগে আপনার পুরো টাকা কিছুই পাবেন না। এবার নির্বাচন চলে গেলে আমি যদি ক্ষমতায় না থাকি, যে আসবে সে দেখবে, এক। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন চলে গেলে আমার হাতে টাকা নেই, আমি কি করব? যে সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই অসভ্যতা করছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করছে, মানে সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র যে রায়টা দিয়ে দিয়েছেন ডিএ সংক্রান্ত ব্যাপারে, সেটা তো ফাইনাল রায় দিয়ে দিয়েছে, এবং তারপরেও গিয়ে একটা সরকার 1 মাস টাইম কিল করে এ মাসের 3 তারিখে, আমি যদি ভুল না বলি 3রা মার্চ, গিয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল যে না আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম চাইছি। এই সরকার গিয়ে মাত্র 5 দিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে 9 তারিখ বলেছিল যে আমরা রিভিউ চাইছি, এই রায়টাকে রিভিউ চাইছি, নোয়িং দ্যাট ওয়েল যে এই ডিএ সংক্রান্ত যে রায় জাস্টিস সঞ্জয় করল, জাস্টিস প্রশান্ত মিশ্র দিয়েছেন সেটা রিভিউ করার কোনো জায়গা নেই। তাহলে প্রশ্ন হলো 5 দিনের মধ্যে হঠাৎ এই অ্যানাউন্সমেন্টটা কেন? এখানেই হচ্ছে এই মহিলার চতুরতা, আমি বলছি মহিলার চতুরতা এবং নোংরামি। আমি আবার রিপিট দিস ওয়ার্ড, নোংরামি। এই মহিলা কতটা নিচে নেমে খেলতে পারেন, দিস ইজ আ স্যাম্পল কেস যেটা নিয়ে ভবিষ্যতের গবেষকরা গবেষণা করতে পারেন। কি নির্লজ্জের মতো বলছে, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট মামাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনস। মামাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার অন ইটস প্রমিস। কোথায় প্রমিস? বিরোধিতা করেছেন তো, দিয়ে দেব না এতদিন ধরে বলে গেছেন। এই ঘণ্টাখানিক সঙ্গে সুমনে এবিপি আনন্দে যখন সুমনদের জিজ্ঞেস করছেন, তাকে মা অন্নপূর্ণা সাজিয়ে তার ইন্টারভিউ দিচ্ছেন, বলেছেন যে এই ডিএর ব্যাপারে এত এই রায় দেওয়ার পর না ওটা একটা কমিটি করে দিয়েছে, ওরা দেখছে, তখনও বিরোধিতার টোন। আর সেই মানুষটা 5 দিনের মধ্যে এই মেসেজ পাঠিয়ে কি ভোটে জিততে চাইছেন? হ্যাঁ, যেটা চাইছেন সেটা হচ্ছে বাবা তোমরা এতটা খেপে যেও না, আমাকে ভোটটা দাও, তারপর আমি তো বলছি দেবো। আমি বলছি এ প্রতারক মহিলা কিছুতে দেবেন, আপনার নিশ্চিন্তে থাকুন। আপনার একটা কাগজ নিন, লিখে রাখুন আজকে ডেট 15 তারিখ, শর্মাবাবু বলেছেন যে এই প্রতারক মহিলাই ইফ শি কামস ব্যাক টু দ্য পাওয়ার আপনার বকেয়া ডিএ দেবেন না। কেন? অলরেডি তো 350 কোটি টাকা একটা রাজ্য সরকার খরচা করেছে দেব না বলে। আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছিলাম, জানেন, যিনি এই মামলার সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম লড়াইয়ের মুখ, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত। আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। আমি নিরন্তর এটা নিয়ে চর্চা করি, আপনারা জানেন। আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলাম যখন পরমজিৎ সিং পটোয়ারিয়াকে তিনি দাঁড় করিয়েছেন। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি যে তিনি এই অসামান্য লড়াইটা লড়েছেন। আমি আজকে এই স্টেজে আপনাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলেছি, যেটা সেই অডিওটা শোনাবো, কিন্তু আমি আপনাদের কাছে আজকে এই বিকেলবেলার বাংলার মনের সান্ধ্য প্রতিবেদনে পরিষ্কারভাবে বলছি, এই প্রতারক মহিলা কিন্তু কিছুতেই দেবে না। কেন? তিনি তো 350 কোটি টাকা খরচা করে দিয়েছেন ডিএটা আটকানোর জন্য। আর 5 দিনের মধ্যে, মানে লাস্ট তার অবস্থান 9 তারিখ পর্যন্ত ছিল, যখন তার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে মমতা ব্যানার্জি ম্যাডাম আপনি আর ফিরে আসছেন না, তখন মানুষকে মিসলেড করার জন্য একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিন। এবং শেষকালে কি লিখছেন সেটা আরও সাংঘাতিক। সেখানে লিখছেন ডিটেলড আউট ইন দ্য নোটিফিকেশনস ইস্যুড বাই ইয়োর ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন যেটা ইস্যু করেছে সেই অনুযায়ী ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন আপনারা কেউ কারুর চোখে পড়েছে? পড়েনি। অর্থাৎ এই স্টেপে দেবো। আসলে এইগুলো হচ্ছে ভাস্কর ঘোষের সঙ্গে আমার কথা হচ্ছিল, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। তিনি বলছিলেন যে শর্মাবু এগুলো সব ওই আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদীদের শয়তানি। আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী যারা পরামর্শদাতা আছেন, কয়েক কোটি টাকা খরচা করে যাদের পুষে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা এই শয়তানির বিষয়গুলো তার মাথায় ঢোকান। আমি তার সঙ্গে ভাস্করবাবুর সঙ্গে একটু দ্বিমত হয়েছিলাম।
আমার নিজের মনে হয় যে এই সংগ্রাম এই 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 শয়তানি, এই চতুরতা, এই প্রতারক মহিলা এবং তার ভাইপোর মস্তিষ্ক প্রসূত, এবং তিনি সাপোর্ট নেন আলাপন হরিকৃষ্ণ দ্বিবেদীদের। কি সাংঘাতিক মহিলা বলুন তো! একটা নির্বাচনে জেতার জন্য মিথ্যে কথা বলবেন? এতদিন ধরে 10.5 বছর ধরে বিরোধিতা করে কিভাবে বিরোধিতা করেছেন? কত আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন? এক একটা সুপ্রিম কোর্টে মামলা লড়তে কলকাতা থেকে বাঞ্চ অফ অফিসার্স ফ্লাই করে গেছে, ওখানে থেকেছেন, আইনজীবীদের সঙ্গে কনসাল্ট করেছেন, তার কনসালটেশন ফি তাদের দিতে হয়েছে, তাদের লজিস্টিক্যাল, তাদের থাকা, তাদের খাওয়া, তারপরে ফ্লাই করে ফিরেছেন। এখানে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। শুধু ডিএ না দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায় কতগুলো মিটিং করেছেন। আমি ফিনান্স ডিপার্টমেন্টের কিছু মানে একজন অফিসারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে বলে আমি আপনাদের কাছে বলছি। আই নো অল দ্য ডিটেলস। আমি সমস্ত তথ্য আপনাদের কাছে দিলে সে ভদ্রলোক আইডেন্টিফাইড হয়ে যাবেন বলে আমি সেই তথ্যগুলো আপনাদের দিতে পারছি না। নবান্নের 14 তলায় বসে ঘন্টার পর ঘন্টা মিটিং হয়েছে ডিএ আটকানোর ব্যাপারে। একদিন নয়, গত 10 বছর ধরে এই কারবার চলছে। সেই মহিলা ঠিক নির্বাচনের আগে একটা ঘোষণা করে দিয়ে বলেন, আমি মানে হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ। কত বড় ধূর্ত প্রতারক এই মহিলা! আমি বলছি একটাই বিকল্প, এই মহিলাকে তাড়াতে হবে। আর ইউ লিসনিং? বাংলার মনে যারা দর্শক একটু কান খুলে শুনুন। যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই মহিলাকে তাড়ান। ভোট ভাগ হতে দেবেন না। যেখানে যে দলের প্রার্থী জিততে পারে তাকে জেতান। দ্যাট শুড বি দ্য কল অফ দ্য আওয়ার। প্রতিদিন বলছি, আবারও বলছি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে নিয়ে যাব। সরাসরি আমি তার সঙ্গে কথা বলছিলাম। আমি তাকে বলছিলাম, সুদীপ্তবাবু, এই টাকা, যে টাকাটা উনি খরচা করলেন ডিএ মামলা আটকানোর জন্য, প্রায় 350 কোটি টাকা, মানে ডিএটা আটকানোর জন্য, এই টাকা তো ওকে ফেরত দিতে হবে। এটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, যে টাকা সরকারকে দিই, সেই টাকাটা তিনি খরচা করেছেন 350 কোটি টাকা শুধু সরকারি কর্মচারীদের অধিকার আটকানোর জন্য। তার কাছ থেকে তো টাকা ফেরত নিতে হবে। তার কত টাকা বৈধ সম্পত্তি আছে, অবৈধ সম্পত্তি আছে আমি জানতে চাই না। কালীঘাটে 34টা প্রপার্টি আছে না 74টা প্রপার্টি আছে আত্মীয় স্বজনের নামে, আমি সেটাও জানতে চাই না। যা আছে সব বেচে পাবলিক এক্সচেকারে টাকা দিতে হবে। সরকার পরিবর্তন হলে এই প্রতারক মহিলার প্রপার্টি সিজ করে, অ্যাটাচ করে, সেই টাকা বাংলার এক্সচেকারে ট্রেজারিতে ফেরত আনতে হবে। জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু আমার মনে হয়েছে প্রশ্নটা তুললাম আজকে। আমি আজকে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে নিয়ে যাব। কি বললেন এই বিষয় নিয়ে শুনুন। নমস্কার সুদীপ্ত দা। নমস্কার সন্ময়বাবু। শেষ পর্যন্ত ডিএর জেদটা মহিলাকে ছাড়তে হলো, ডিএ তাকে দিতে হচ্ছে। তাহলে এতদিন ধরে জেদটা রাখলেন কেন? গত 10 বছর ধরে একটা অসম লড়াই লড়ে গেলেন, লড়ে গিয়ে রাজ্য কোষাগারের কয়েকশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত করলেন, করে এখন বলছেন নির্বাচনের আগে ভরাডুবির আশঙ্কায় যে আমি সব ডিএ মিটিয়ে দিচ্ছি। 13 তারিখের এই গত 13ই মার্চের ধর্মঘট এই মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিয়েছে যে ডিএ না দিলে কি হতে পারে আর সামনে কি হওয়ার সম্ভাবনা। সেই ভয় উনি ডিএ দিতে বাধ্য হয়েছেন। এবার প্রশ্ন হলো, এই যে কয়েকশো কোটি টাকা খরচা করলেন অন্যায্যভাবে যাতে করে ডিএ না দেওয়া হয়, এই টাকাটা তো আমার টাকা, আপনার টাকা, পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গবাসী তাদের করের টাকা। এই যে এই টাকাটা খরচা করা হলো শুধু কারুর ইগোর স্যাটিসফ্যাকশনের জন্য, এই টাকাটা এবার ফেরত দেওয়ার দাবি তুলতে হবে, ওনাকে এই টাকাটা ফেরত দিতে হবে। আমার আপনার করের টাকা কারুর ইগো স্যাটিসফ্যাকশনের জন্য না, এটা হলো রাজ্যের উন্নতির জন্য। এই রাজ্যের উন্নতি না করে ডিএ না দিয়ে, যাতে না দেওয়া যায়, আমি এক একটার পর একটা মামলা করব, সুপ্রিম কোর্টে যাব, 10 বছর ধরে লড়াই করব। এই টাকা ফেরত দিতে হবে এবং এই টাকা দ্রুত ফেরত দিতে হবে, ডি এর সঙ্গেই ফেরত দিতে হবে, এটাই দাবি উঠবে এবার। আপনাকে একটা ইনপুট দিই সুদীপ্ত দা, আমি হিসেব করে দেখেছি, মানে যা যা তথ্য সংগ্রহ করেছি আমি তার ভিত্তিতে বলছি। 2016 সাল থেকে যখন এই মামলাটা হচ্ছে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ক্যাট, মানে যা যা শুনানির ডেট পড়েছে সংখ্যা হচ্ছে 53টা দিন, 53 ডেজ। 53টা দিন। আমি এখনো পর্যন্ত অফিসিয়ালি ডেটা কালেক্ট করতে পেরেছি 53 দিন। বিভিন্ন দিনে মামলা উঠেছে, সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা ডেট নিয়েছেন, অ্যাপিয়ার করেছেন, একাধিক, একজন নয়, অন্য 16-18 জন আইনজীবী পর্যন্ত এক একটা মামলায় দাঁড়িয়েছেন। মানে দ্যাট অ্যামাউন্টস টু কয়েকশো কোটি টাকা এই রাজ্য সরকারের কোষাগারের। প্রশ্নটা হলো যে তাদের কোনো আইনজীবী কি, এটা আমার খালি বারবার মনে হয়, দেখুন আপনিও তো দীর্ঘদিনের আইনি পেশায় রয়েছেন, আপনি কি কখনো মক্কেলকে বলে না যে এই মামলাটা আমার জেতার মামলা নয়, এই মামলাটা হেরে যাব, এ লড়াইটা করা বৃথা? দেখুন, ওই জন্যই আমি প্রথমে আপনাকে বললাম যে কারুর ইগো স্যাটিসফ্যাকশনের জন্য,
যদি আইনি লড়াই হতো, আইনের ইন্টারপ্রিটেশন আলাদা ব্যাপার। 2000 প্রথম কথা, আপনি নিজে এই সরকার শুনুন, সরকারের পাল্টাতে পারে। আজকে সিপিএম চালাবে, কালকে তৃণমূল, পরের দিন, কিন্তু সরকারের নিয়ম তো পাল্টায় না। 2009 সালে যেখানে নিয়ম ছিল যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তার মানে আপনাকে দিতে হবে। এই যে দেব না, এটা হলো ইগো স্যাটিসফাই করা, আমি লড়বই। 2016 সাল থেকে 2026 সাল অব্দি ওনার ইগো স্যাটিসফ্যাকশন হয়েছে, কোনো আইনি লড়াই হয়নি। এবং ওই ইগো স্যাটিসফ্যাকশনের জন্য কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে এই 10 বছরে। যদি আইনি লড়াই হতো, কোনো আইনের ব্যাখ্যা দিচ্ছে, বোঝা যেত। যেখানে সরকারেরই নিয়ম আছে, আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা কিরম বলুন তো। লেখা আছে যে সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার কারোর ইগো স্যাটিসফাই করার জন্য সে 10 বছর ধরে লড়লো যে সান রাইজেস ইন দি ওয়েস্ট, এবং তারপরে মানলো যে সান রাইজেস ইন দ্য ইস্ট। বিষয়টা হলো এরকম, এবং এই জন্য এই কয়েকশো কোটি টাকা যে খরচা করেছে সব পশ্চিমবঙ্গের আমার আপনার করের টাকা দিয়ে, যেটা উন্নতির খাতায় যেত, সেই টাকাটা এবার পশ্চিমবঙ্গের কোষাগারে ফেরত দিতে হবে। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ।